আজকের ভিডিওতে আমরা হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 এর সেকশন 12 দ্যাট ইজ এফেক্টস অফ অ্যাডপশন নিয়ে ডিসকাস করব। একটা ভ্যালিড অ্যাডপশন যদি হয়ে থাকে অ্যাকর্ডিং টু হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956 অনুসারে, সেক্ষেত্রে আফটার ভ্যালিড অ্যাডপশন তার কি এফেক্ট বা কনসিকুয়েন্সেস হবে সেটা সেকশন 12 এর মধ্যে ডিসকাস করা আছে। আমরা সেটাকে আজকে ক্লাসের মধ্যে বোঝার চেষ্টা করব। সেকশন 12 এর মধ্যে দেওয়া আছে যে an adopted child shall be deemed to be the child of his or her adoptive father or mother for all purposes with effect from the date of adoption. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে an adopted child, যে চাইল্ডটাকে অ্যাডপ্ট করা হয়েছে সেই চাইল্ডটা shall be deemed to be, সেই চাইল্ডটাকে ধরে নেওয়া হবে বা মনে করা হবে the child of his adopted ফাদার অর মাদার, তার অ্যাডপটিভ ফাদার এবং মাদারের চাইল্ড হিসেবে ধরে নেওয়া হবে ফর অল পারপাসেস, সর্বক্ষেত্রে, উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ অ্যাডপশন, যেটা কার্যকর হবে অ্যাডপশনের দিন থেকে। তাহলে সেকশন 12 হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে চাইল্ডটাকে অ্যাডপ্ট করা হয়েছে সেই অ্যাডপ্টেড চাইল্ড shall be deemed to be, সেই চাইল্ডটাকে ধরে নেওয়া হবে বা মনে করে নেওয়া হবে the child of his or her adoptive father or mother। যদি ছেলে হয়ে থাকে হিজ, যদি মেয়েকে অ্যাডপশন করা হয় তাহলে হার, তাহলে সেই অ্যাডপ্টেড যে চাইল্ডটা আছে সেই চাইল্ডটাকে ধরে নেওয়া হবে অ্যাডপটিভ ফাদার এবং অ্যাডপটিভ মাদারের চাইল্ড হিসেবে ফর অল পারপাসেস, সর্বক্ষেত্রে, উইথ এফেক্ট ফ্রম, এটা কার্যকর কবে থেকে হবে, ফ্রম দ্য ডেট অফ অ্যাডপশন, অ্যাডপশনের দিন থেকে। অ্যাডপশনের দিন থেকে অ্যাডপ্টেড চাইল্ডটাকে অ্যাডপটিভ ফাদার এবং মাদারের চাইল্ড হিসেবে ট্রিট করা হবে ফর অল পারপাস, সর্বক্ষেত্রে। আর কি দেওয়া আছে, অ্যান্ড ফ্রম সাচ ডেট, এই সাচ ডেট বলতে কি বোঝানো হয়েছে, সাচ ডেট বলতে আমরা যে ডেটে অ্যাডপশনটা হয়েছে সেই ডেটটার কথা বলা আছে। ফ্রম সাচ ডেট অল দ্য টাইজ অফ দ্য চাইল্ড ইন দ্য ফ্যামিলি অফ হিজ অর হার বার্থ, যে ফ্যামিলিতে সে জন্মেছে সেই ফ্যামিলির সাথে অল দ্য টাইজ মানে তার যে সমস্ত বন্ধনগুলো ছিল, একটা ফ্যামিলিতে জন্মানোর কারণে ফ্যামিলির সাথে যে তার সম্পর্ক ছিল, যে বন্ধন ছিল, সমস্ত টাইজগুলো কি হচ্ছে, শ্যাল বি ডিম টু বি, ধরে নেওয়া হবে সেভার্ড, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোন দিন থেকে, অ্যাডপশনের দিক থেকে। অ্যান্ড রিপ্লেস বাই দোজ ক্রিয়েটেড বাই অ্যাডপশন ইন দ্য অ্যাডপটিভ ফ্যামিলি, এবং সেটা রিপ্লেস হবে কোন ফ্যামিলিতে, অ্যাডপটিভ ফ্যামিলিতে। তাহলে সেকশন 12 যে জেনারেল প্রভিশনস আছে এফেক্ট অফ অ্যাডপশন বা কনসিকুয়েন্সেস অফ অ্যাডপশন, সেখানে আমরা দেখতে পেলাম কি, অ্যাডপশনের দিন থেকে অ্যাডপ্টেড চাইল্ডটা তার অ্যাডপটিভ ফাদার এবং মাদারের চাইল্ড হিসেবে ধরে নেওয়া হবে সমস্ত ক্ষেত্রে, যেটা কার্যকর হবে অ্যাডপশনের দিন থেকে। এবং বলছে সেই দিন থেকেই অ্যাডপ্টেড যে চাইল্ডটা আছে তার নিজের যে বায়োলজিক্যাল প্যারেন্টস যারা ছিল, যেখানে সে জন্মেছিল, তার সেই ফ্যামিলির সাথে তার সমস্ত টাইজ, তার সমস্ত বন্ধনগুলো কি করা হবে, সেভার্ড, ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। অ্যান্ড রিপ্লেস বাই দোজ ক্রিয়েটেড বাই অ্যাডপশন ইন দ্য অ্যাডপটিভ ফ্যামিলি, এবং সেই সম্পর্কটা কোন ফ্যামিলির সাথে জুড়বে, অ্যাডপটিভ ফ্যামিলির সাথে সেই সম্পর্কটা জুড়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্রভিশন বা এক্সেপশনও রয়েছে সেকশন 12 এর মধ্যে। তিনটা প্রভিশন রয়েছে। প্রভিশন নাম্বার 1 এ কি দেওয়া আছে, ক্লজ এ তে কি দেওয়া আছে, দ্য চাইল্ড ক্যান নট ম্যারি এনি পারসন, সেই অ্যাডপ্টেড চাইল্ডটা পারবে না বিবাহ করতে এনি ব্যক্তিকে, হুম, যাকে হি অর সি কুড নট হ্যাভ ম্যারিড, যাকে সে বিবাহ করতে পারতো না, ইফ হি অর সি হ্যাড কন্টিনিউড ইন দ্য ফ্যামিলি অফ হিজ অর হার বার্থ, যদি সেই চাইল্ডটা অ্যাডপ্টেড না হয়ে তার নিজের বায়োলজিক্যাল প্যারেন্টসদের কাছেই যদি থাকতো, সেক্ষেত্রে প্রহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ বা সাপিন দ্য রিলেশনশিপের কারণে যাদেরকে সে বিয়ে করতে পারতো না, অ্যাডপশনের পরে অ্যাডপটিভ ফ্যামিলিতে চলে গেলেও সে তাদেরকে বিয়ে করতে পারবে না। তার মানে অ্যাডপশনে কোনো বাচ্চাকে দেওয়ার আগে ন্যাচারাল ফ্যামিলিতে যখন সে ছিল বা বায়োলজিক্যাল প্যারেন্টসদের সাথে যখন সে ছিল, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যে বিধিনিষেধের কথা উল্লেখ করে দেওয়া আছে, অ্যাডপশনের পরেও সেই সমস্ত বিধিনিষেধগুলো বহাল থাকবে। তার মানে একটা চাইল্ড অ্যাডপ্টেড হয়ে যাওয়ার পরে তার নিজের যে প্যারেন্টস যারা ছিল বা যে ফ্যামিলি যারা ছিল তাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যে বিধিনিষেধটা আগে বলবৎ ছিল অ্যাডপশনের পরেও কিন্তু সেটা বলবৎ থাকবে। এবং সেই জন্যই লেখা আছে দ্য চাইল্ড ক্যান নট ম্যারি এনি পারসন, সেই চাইল্ডটা পারবে না বিবাহ করতে কোনো ব্যক্তিকে, হুম, যাকে কিনা হি অর সি কুড নট হ্যাভ ম্যারিড, যাকে কিনা বিবাহ করতে পারতো না, ইফ, যদি কিনা হি অর সি হ্যাড কন্টিনিউড ইন দ্য ফ্যামিলি অফ হিজ অর হার বার্থ, যদি সে তার নিজের ফ্যামিলিতেই কন্টিনিউড থাকতো অ্যাডপ্টেড না হয়ে, তাহলে যাদেরকে সে বিবাহ করতে পারতো না প্রহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপের কারণে বা সাপিন দ্য রিলেশনশিপের কারণে, তাদেরকে অ্যাডপশনের পরেও তাদেরকে বিয়ে করতে পারবে না। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যে বিধিনিষেধ সেটা অ্যাডপশনের পরেও বলবৎ থাকবে, এটাই এক্সেপশনের মধ্যে দিয়ে দেওয়া আছে।
আমরা এবার দেখার চেষ্টা করব বাকি দুটো এক্সেপশনের মধ্যে কি দেওয়া আছে। এক্সেপশন বা প্রভিশন বিতে কি দেওয়া আছে? প্রভিশন বিতে দেওয়া আছে এখানে এনি প্রপার্টি হুইচ ভেস্টেড ইন দ্য অ্যাডপ্টেড চাইল্ড। এনি প্রপার্টি মানে যে কোনো সম্পত্তি হুইচ ভেস্টেড ইন দ্য অ্যাডপ্টেড চাইল্ড, যে প্রপার্টিটা অ্যাডপ্টেড চাইল্ডের মালিকানাধীন অবস্থায় এসেছিল কখন? বিফোর দ্য অ্যাডপশন, অ্যাডপশনের আগে। শ্যাল কন্টিনিউ, সেই প্রপার্টিটা কন্টিনিউ থাকবে টু ভেস্ট, সেই অ্যাডপ্টেড চাইল্ডের মালিকানাধীন অবস্থায় ইন সাচ পারসন, সেই ব্যক্তির কাছে, সাবজেক্ট টু দ্য অব্লিগেশনস, যদি কোনো অব্লিগেশন তার সাথে অ্যাটাচ করা থাকতো অব্লিগেশনসটা এখানে অ্যাটাচ থাকবে। ইফ এনি, যদি থেকে থাকতো অ্যাটাচিং টু দ্য ওনারশিপ অফ সাচ প্রপার্টি, সেই প্রপার্টির সাথে যদি কোনো ওনারশিপ অ্যাটাচ করা থাকতো সেই ওনার সেই অব্লিগেশনসটাও বলছে এখানে অ্যাটাচ থাকবে। তার মানে এখানে বলতে চাইছে কোনো বাচ্চাকে যদি অ্যাডপশন দেওয়ার আগেই যদি তাকে কোনো প্রপার্টির মালিকানা দেওয়া হয়ে থাকে এবং সেই মালিকানার সাথে যদি কোনো অব্লিগেশনস অ্যাটাচ করা দিয়ে থাকে, অ্যাডপশনের পরে সেই প্রপার্টির মালিকানাটা বাচ্চাটার কাছে বা অ্যাডপ্টেড চাইল্ডের কাছেই থাকবে। শুধু তাই নয়, তার যে অব্লিগেশনসটা অ্যাটাচ করা হয়েছিল অ্যাট দ্য টাইম অফ ট্রান্সফারিং ওনারশিপ টু দ্যাট চাইল্ড, সেই অব্লিগেশনসটা বলছে তার সাথে অ্যাটাচ থাকবে। মানে অ্যাডপশনের পরে সেই চাইল্ডটা অব্লিগেশনসটাকে মানতেও সে বাধ্য থাকবে, ইনক্লুডিং যদি সেই অব্লিগেশনের মধ্যে কি অব্লিগেশনস থাকে? অব্লিগেশনস টু মেনটেন দ্য রিলেটিভস ইন দ্য ফ্যামিলি অফ হিজ আর হার বার্থ। যদি সেই অব্লিগেশনের মধ্যে নিজের যারা ফ্যামিলি যারা আছে বাই বার্থে, সেই ফ্যামিলি যদি কোনো রিলেটিভকে মেনটেন করার অব্লিগেশন যদি অ্যাটাচ করা থাকে সেইটাকেও কিন্তু তাকে মেনটেন করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে ইজিলি বোঝানোর চেষ্টা করলাম। সাপোজ মনে করো কোনো একটা ছেলেকে তার বাবা যখন অ্যাডপশনে দেবে তার আগেই তার কিছু প্রপার্টি ওই ছেলেটাকে তাকে গিফট করে দিল, এবং গিফট করার সময় সে তখন বলল তোমার যে বোন আছে, তোমার যে বায়োলজিক্যাল যে সিস্টার রয়েছে তাকে তোমাকে দেখতে হবে ইন ফিউচারে। তারপরে সেই ছেলেটাকে কি করলো? অ্যাডপশনে দিয়ে দিল। তাহলে সেকশন 12-এর প্রভিশন বি অনুসারে বলছে অ্যাডপশনে দেওয়ার আগে যদি কোনো প্রপার্টি তাকে দেওয়া হয়, প্রপার্টিটা অ্যাডপশনের পরে সেই বাচ্চাটার কাছেই ভেস্টেড থাকবে বা তার মালিকানাধীন অবস্থাতেই থাকবে। এমনকি সে প্রপার্টি দেওয়ার সময় যদি কোনো অব্লিগেশন অ্যাটাচ করা থাকে, এখানে কি অব্লিগেশন অ্যাটাচ করেছিল? তোমার বোনকে বিয়ের সময় দেখতে হবে। বলছে আফটার অ্যাডপশন ওই চাইল্ডটাকে কি করতে হবে? তার বোনের বিয়ের সময় তাকে সেটা দেখতে হবে। সেটার কথাই কিন্তু এখানে বলে দেওয়া আছে যে যদি কোনো প্রপার্টি যেটা কিনা অ্যাডপ্টেড চাইল্ডকে অ্যাডপশনের আগেই যদি দেওয়া হয়ে থাকে বা তার মালিকানাধীন অবস্থায় দেওয়া হয়ে থাকে, সেই প্রপার্টিটা অ্যাডপশনের পরে সেই চাইল্ডের কাছে থাকবে এবং সেই প্রপার্টির সাথে যদি কোনো অব্লিগেশনস ওনারশিপের সাথে যদি অ্যাটাচ করা থেকে সেই অব্লিগেশনসটা কিন্তু এক্ষেত্রে তার সাথে অ্যাটাচ থাকবে, ইনক্লুডিং দ্য অব্লিগেশন টু মেনটেন দ্য রিলেটিভস ইন দ্য ফ্যামিলি অফ হিজ আর হার বার্থ। তার নিজের যে ফ্যামিলিতে জন্মেছিল সেই ফ্যামিলির যদি কোনো ফ্যামিলি মেম্বারকে যদি মেনটেন করার অব্লিগেশন সেখানে অ্যাটাচ করা থেকে থাকে, সেটাকেও কিন্তু তাকে মেনটেন করতে হবে, তাকে মানতে হবে। এবং ক্লজ নাম্বার সিতে প্রভিশন 3-এর মধ্যে কি দেওয়া আছে আমরা সেটাকে একটু দেখার আমরা চেষ্টা করব। দ্য অ্যাডপ্টেড চাইল্ড শ্যাল নট ডাইভেস্ট এনি পারসন অফ এনি স্টেট হুইচ ভেস্টেড ইন হিম অর হার বিফোর দ্য অ্যাডপশন। কোনো চাইল্ডকে অ্যাডপশনে নেওয়ার আগেই অ্যাডপটিভ ফাদার এবং মাদার তাদের যদি কোনো প্রপার্টি অন্য কোনো ব্যক্তিকে যদি দিয়ে থাকে, অ্যাডপ্টেড চাইল্ড সেই ফ্যামিলিতে আসার পরে কখনো সেই ব্যক্তির কাছ থেকে প্রপার্টিটা ছিনিয়ে নিতে পারে না বা তাকে প্রপার্টি থেকে ডাইভেস্ট করতে পারে না। সেটাই লেখা আছে দ্য অ্যাডপ্টেড চাইল্ড শ্যাল নট ডাইভেস্ট। অ্যাডপ্টেড চাইল্ড পারবে না কাউকে ডাইভেস্ট করতে, কোনো ব্যক্তিকে, অফ এনি স্টেট কোনো প্রপার্টি থেকে, হুইচ ভেস্টেড ইন হিম যে প্রপার্টিটা তাকে ভেস্ট করা হয়েছিল বিফোর দ্য অ্যাডপশন, অ্যাডপশনের আগে। তাহলে অ্যাডপটিভ ফাদার বা অ্যাডপটিভ মাদার কোনো চাইল্ডকে অ্যাডপশনে নেওয়ার আগেই যদি তাদের কোনো প্রপার্টি কোনো থার্ড পার্সনসকে যদি দিয়ে থাকে, অ্যাডপ্টেড চাইল্ড সেই ফ্যামিলিতে এসে কখনো বলতে পারে না আমার মা বাবা তখন সন্ততি ছিল না সেই কারণে প্রপার্টি অ্যাডপশনে দিয়েছিল, এখন আমি তাদের সন্তান হয়ে এসেছি তাই প্রপার্টিটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে, এই কথা সে বলতে পারে না। বা কোনো ব্যক্তির প্রপার্টি থেকে তাকে ডাইভেস্ট করতে পারে না যেটা তাকে অ্যাডপশনে নেওয়ার আগেই সেই প্রপার্টিটা কাউকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা সেকশন 12 থেকে আমরা দেখতে পেলাম যে এফেক্ট অফ ভ্যালিড অ্যাডপশন। একটা ভ্যালিড অ্যাডপশন যদি হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 অনুসারে যদি নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তার কি কনসিকুয়েন্সেস বা এফেক্ট আছে সেটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম। যে অ্যাডপশন যেদিন থেকে হয়েছে সেই দিন থেকে অ্যাডপ্টেড চাইল্ডটা অ্যাডপটিভ ফাদার এবং অ্যাডপটিভ মাদারের চাইল্ড হিসেবে ট্রিট হবে সর্বক্ষেত্রে, এবং সেই দিন থেকেই তার নিজের বায়োলজিক্যাল যারা প্যারেন্টস আছে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সর্বক্ষেত্রে, এবং সেটা রিপ্লেসড হবে অ্যাডপটিভ ফ্যামিলির সাথে। এই তিনটে এক্সেপশন রয়েছে। এক্সেপশন নাম্বার 1-এর মধ্যে দেওয়া রয়েছে যদি কোনো একটা
চাইল্ড অ্যাডপ্টেড হয়ে থাকে, সে অ্যাডপ্টেড চাইল্ডটা অ্যাডপ্টেনের পরও তার বায়োলজিক্যাল যে সমস্ত রিলেটিভ যাদেরকে সে আগে বিবাহ করতে পারতো না বা বিবাহের ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো ছিল সেটা প্রহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ হতে পারে, সেটা সাবইন্টার রিলেশনশিপ হতে পারে, অ্যাডপশনের পরেও কিন্তু সেই বিধিনিষেধগুলো কিন্তু তার ক্ষেত্রে বলবৎ থাকবে। অ্যাডপশনের পরেও তাদেরকে সে বিবাহ করতে পারতো না যাদেরকে কিনা সে অ্যাডপশনের আগে সে বিয়ে করতে পারতো না। মানে যেভাবে যদি সে অ্যাডপটিভ ফ্যামিলিতে অ্যাডপ্টেড না হয়ে যদি সে কন্টিনিউ থাকতো ন্যাচারাল ফ্যামিলিতে বা তার বায়োলজিক্যাল প্যারেন্টসের সাথে যাদেরকে সে বিয়ে করতে পারতো না, অ্যাডপশনের পরেও তাদেরকে বিয়ে করতে পারবে না। নাম্বার 2 আমরা এক্সেপশন দেখলাম, যদি কোনো প্রপার্টি অ্যাডপশনের আগেই যদি কোনো অ্যাডপ্টেড চাইল্ডকে যদি দেওয়া হয়ে থাকে সেই প্রপার্টিটা অ্যাডপশনের পরেও সেই চাইল্ডের মালিকানাধীন অবস্থাতেই থাকবে এবং কি তার সাথে যদি কোনো অব্লিগেশন অ্যাটাচ করা দিয়ে থাকে সেই অব্লিগেশনটা তাকে কিন্তু মানতে হবে। এমনকি তার নিজের ফ্যামিলি মেম্বার যারা ছিল, বায়োলজিক্যাল যারা প্যারেন্টস ছিল, তাদের ফ্যামিলি যদি কাউকে মেনটেন করার অব্লিগেশন অ্যাটাচ করা থাকে সেটাও কিন্তু তাকে মানতে হবে। আর প্রভিশন নাম্বার 3 বা এক্সেপশন নাম্বার 3 আমরা দেখতে পেলাম কোনো অ্যাডপ্টেড চাইল্ড কখনো কোনো ব্যক্তিকে প্রপার্টি থেকে ডাইভেস্ট করতে পারে না যে প্রপার্টি তাকে দেওয়া হয়েছে অ্যাডপ্টেড চাইল্ডকে অ্যাডপশনে নেওয়ার আগেই। তাহলে আমরা এখানে সেকশন 12 থেকে এফেক্ট অফ অ্যাডপশনটাকে আজকে আমরা ডিসকাস করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার জন্য এবং এই যে সামনে ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাটা এই কোশ্চেন্সটা কিন্তু এফেক্ট অফ অ্যাডপশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে এখানে যে সেকশনসটার মধ্যে যা কিছু রয়েছে ভালো করে না বুঝলে একটা স্টুডেন্টের জন্য কিন্তু পরীক্ষার অ্যান্সারটা লেখাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করলাম আজকের এই ক্লাসের মধ্যে এফেক্ট অফ অ্যাডপশনের অ্যাকচুয়াল প্রভিশনের মধ্যে কী রয়েছে, এটাকে ভালো করে বুঝে স্টুডেন্টদেরকে নিজেদের ভাষায় এক্সপ্লেন করে অ্যান্সারটাকে লিখতে হবে। পরবর্তীতে কোশ্চেন অ্যান্সার যখন ডিসকাশন করব এই কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে লিখতে হবে সেই কোশ্চেন অ্যান্সার সেশনের মধ্যে আমি সেটাকে দেখানোর চেষ্টা করব। আজকে এখান পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।